আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন। দেখো, অ্যাডাপ্টেশন আমাদের কমপ্লিট এবং ইভলিউশনের আমাদের অনেকটি পোর্শন হয়ে গেছে, মানে আমাদের জীবনের উৎপত্তি কমপ্লিট, মিলার উরের পরীক্ষা কমপ্লিট এবং আমাদের এই অংশের যে সমস্যা অর্থাৎ ল্যামার্ক না ডারউইন, এখানের মধ্যে আমাদের ল্যামার্কের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফ থেকে আমাদের ল্যামার্ক কমপ্লিট। যারা এখনও পর্যন্ত এই সমস্ত ভিডিওগুলো চেক আউট করোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আগে এইগুলোকে চেক আউট করে নিও। আর আজকের সেশনে কি রয়েছে, ডারউইন, অর্থাৎ ডারউইন থেকে যা প্রশ্ন পরীক্ষায় আসবে আমরা একদম নির্দ্বিধায় করতে পারবো। মানে আজকের এই ভিডিওটা কমপ্লিট করলে অর্থাৎ সম্পূর্ণ ভিডিও দেখলে আমাদের ডারউইন ল্যামার্ক নিয়ে কোনো এমন প্রশ্ন থাকবে না যেটা আমরা পারবো না। অর্থাৎ জাস্ট ভিডিওটা দেখো, সমস্ত পিডিএফটা তোমাদের সামনে রয়েছে, যেখান থেকে আজকে আমরা করব ডারউইন। ডারউইনের শেষে রয়েছে ল্যামার্ক ও ডারউইন থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং আমরা একটু দেখি না বলে গুলিয়ে যায়। তো কোনো অসুবিধা হবে না, আজকের পুরো সেশনটায় থাকো এবং একটু লম্বা হতে পারে, কিন্তু একবার ভিডিও কমপ্লিট হওয়ার পর ল্যামার্ক আর ডারউইন নিয়ে কোনো দ্বিধা থাকবে না, পরীক্ষায় যা আসবে লিখতে পারবো, অর্থাৎ আমাদের একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। দেখো, এই ভিডিওতে ডারউইন সম্পর্কে আমরা বিভিন্ন ট্রিক্স, টিপস এবং কিছু নুক্স ব্যবহার করব, যার সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি এই অংশটা কমপ্লিট করব এবং পরীক্ষার সময় আমাদের যে রিমেম্বারিং ব্রেন রয়েছে সেখানে একটু হাতুড়ির মতো আঘাত করে দেবো যে এই জিনিসটা এলে এই উত্তরটা হবে। জাস্ট বিষয়টা একটু টিপস আর ট্রিক্স দিয়ে আমরা মনে রাখবো। ক্লিয়ার? দেখো, প্রথমত সম্পূর্ণ নাম কি? চার্লস রবার্ট ডারউইন। ক্লিয়ার? এরপর তিনি ইংরেজ প্রকৃতিবিদ ছিলেন। ইংরেজ প্রকৃতিবিদ। তিনি অভিব্যক্তির ব্যাখ্যা করেন কিসের সাহায্যে? প্রাকৃতিক নির্বাচনবাদ, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। এখন আমাদের গুলিয়ে যায় যে ল্যামার্ক হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ আর ডারউইন হলো প্রাকৃতিক নির্বাচনবাদ। এখন গুলিয়ে যদি যায় পরীক্ষার হলে আমি কি করে মনে রাখবো? দেখো, ডারউইন, এই উইন শর্টকাটে জিনিসটাকে ভালো করে বুঝে নাও, কোনো দিন ভুলবে না। উইন, উইন মানে কি? জয় লাভ করা, জয়। ক্লিয়ার? জয় মানে জয়ী হওয়া। এখন জীবন বিজ্ঞানের ভাষায় যদি আমি দেখি তাহলে আমাদের জীবনে বা পশু পাখি যে কোনো প্রাণীকে জীবনের জন্য সংগ্রাম করতে হয়, মানে যুদ্ধ করতে হয়। এই যুদ্ধে যে জয়লাভ করবে সেই পৃথিবীতে বেঁচে থাকবে এবং তাকেই প্রকৃতি বেছে নেবে, মানে প্রকৃতি তাকে নির্বাচন করবে। অর্থাৎ জীবন সংগ্রামে যে জয়ী হবে, অর্থাৎ ডারউইন, ডর কে আগে জিত হে, ডর কে আগে জিত হে। এই জিত কি? ভয়কে জয় করা। জয় করলেই প্রকৃতিও তোমাকে বেছে নেবে। আর স্যার কোনো দিনও ভুলবো না, প্রকৃতি তাকেই বাঁচবে যে ডর কে আগে জিত হে, অর্থাৎ জীবনে যে জয়ী হয়েছে। আর এই জয় মানেই ডারউইন। ক্লিয়ার? একদম জল স্যার, প্রাকৃতিক নির্বাচন আজকের পর আর ভুলবো না। ডারউইন
প্রকৃতি তাকেই বাঁচবে যে ভয়কে জয় করবে। চলো, অর্থাৎ সংগ্রাম। তাহলে ডারউইনের একটা গুরুত্বপূর্ণ বিষয় কি? সংগ্রাম, মানে জীবনে বেঁচে থাকার জন্য বা অস্তিত্ব বজায় রাখার জন্য বা বংশবৃদ্ধি করার জন্য সংগ্রাম করতে হবে। ক্লিয়ার হলো? এখন ভালো করে বিষয়টা দেখবে। তিনি 5 বছর বিভিন্ন দ্বীপপুঞ্জে বা উপকূলে ঘুরে বেরিয়েছেন। তার জাহাজের নাম HMS বিগল। ক্লিয়ার হয়ে গেছে এই অংশটা। এখন তার এই অভিজ্ঞতা বা ভ্রমণের জন্য তার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে সেই সম্পর্কে, এবং তিনি বিভিন্ন পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে তিনি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন বা সিদ্ধান্তে উপনীত হন। এতটুকু স্যার ক্লিয়ার। পরীক্ষা নিরীক্ষা করেছে এবং অভিজ্ঞতা থেকে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এখন এই সব কিছুর উপর ভিত্তি করে তিনি বই লেখেন। দেখো, 1859 খ্রিস্টাব্দে তিনি বই লেখেন। এই 1859 আর 60 কি হয়েছে স্যার? নীল বিদ্রোহ হয়েছিল। স্যার আবার ইতিহাসে চলে যাচ্ছেন? জাস্ট একটু বললাম। দেখো, এই 1859 সালে তার বিখ্যাত বই কি নাম? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই যে বলেছিলাম ন্যাচারাল সিলেকশন, এটাকেই ভালো করে মনে রাখবে। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটা তার পুরো বইয়ের নাম, মনে রাখতে হবে। ক্লিয়ার? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। স্যার ক্লিয়ার? জল। ন্যাচারাল সিলেকশন মানে কি? প্রাকৃতিক নির্বাচনবাদ। জয় হবে, প্রকৃতি বেছে নেবে। এরপর ডারউইনবাদ কি? আমরা অনেকেই এটা পারি না স্যার। একবারে হয়ে যাবে, একবার পড়ব হয়ে যাবে, জাস্ট একটু বুঝে দেখো। ডারউইনের লিখিত এই যে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক বইয়ে এতটুকু কিছু নেই। কি বর্ণিত আছে? প্রাকৃতিক নির্বাচনবাদ। এই প্রাকৃতিক নির্বাচনবাদের যে ধারণা, তাকেই আমরা কি বলছি? ডারউইনবাদ। ক্লিয়ার? দেখো, ডারউইন লিখিত তার বইয়ের নাম। এই বইয়ের মধ্যে বর্ণিত প্রাকৃতিক নির্বাচনবাদ সাধারণভাবে ডারউইনবাদ নামে পরিচিত। অর্থাৎ তার বইয়ের এই অংশটাকে বলা হয় ডারউইনবাদ। ক্লিয়ার? এরপর ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয় কি কি? কি? অত্যাধিক মাত্রায় বংশবৃদ্ধি, মানে যে কোনো প্রজাতির প্রাণী তারা অত্যাধিক মাত্রায় বংশবৃদ্ধি করে। এর ফলে কি হবে? যখন প্রচুর প্রাণী জন্মগ্রহণ করবে তখন খাদ্যের এবং বাসস্থানের অভাব দেখা দেবে। দেখো, খাদ্য ও বাসস্থান। কেন? কারণ খাদ্য এবং বাসস্থান সীমিত, এবং অধিক পরিমাণে যখন বংশবৃদ্ধি হবে তখন এই খাদ্য এবং বাসস্থানের জন্য সংগ্রাম হবে। এই সংগ্রাম কিসের? অস্তিত্বের জন্য সংগ্রাম। তাহলে কি বললাম? অত্যাধিক বংশবৃদ্ধি, তার জন্য খাদ্য ও বাসস্থানের অভাব। এই খাদ্য এবং বাসস্থানের অভাবের জন্য নিজেদের মধ্যে, অন্যান্য প্রজাতির সঙ্গে এবং প্রকৃতির সঙ্গে কি হবে? সংগ্রাম হবে। এই সংগ্রাম কি? অস্তিত্বের জন্য সংগ্রাম। ক্লিয়ার হলো? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এরপর দেখো কি বললাম? অন্ত। এই অন্ত মানে কি? অন্ত মানে নিজেদের প্রজাতির মধ্যে যখন খাবার বা বাসস্থানের জন্য লড়াই, ঝগড়া বা যুদ্ধ হবে তখন আমরা কি বলবো? অন্ত।
ক্লিয়ার, নিজেদের প্রজাতি, মানে একটি পিঁমড়ের সঙ্গে একটি পিঁমড়ের, একটি বানরের সঙ্গে একটি বানরের, ক্লিয়ার, একটি হরিণের সঙ্গে একটি হরিণের, একটি বাঘের সঙ্গে একটি বাঘের, নিজেদের প্রজাতির মধ্যে স্ট্রাগল হলে তাকে আমরা কি বলবো? অন্ত। এরপর আন্ত কি বলবো? আন্ত মানে একটি প্রজাতির সঙ্গে অন্য একটি বা দুটি প্রজাতির দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা, মারপিট, যাই হোক বেঁচে থাকার জন্য যে সংগ্রাম, সেটা হলে আমরা বলবো আন্ত। দেখো অ আর আ, ক্লিয়ার? আন্ত মানে কি? দুই বা তার বেশি প্রজাতির মধ্যে। মানে ধরে নাও একটি হরিণকে একটি বাঘ খাচ্ছে, মানে কি তাদের দুজনের মধ্যে লড়াই হচ্ছে, ক্লিয়ার? একটি সাপ একটি ব্যাঙকে খাচ্ছে, বা একটি ব্যাঙ একটি পোকামাকড়কে খাচ্ছে। এই দুটি প্রজাতির মধ্যে যে দ্বন্দ্ব, যে ঝামেলা, বেঁচে থাকার যে লড়াই, এটাকে আমরা কি বলবো? আন্ত। ক্লিয়ার হয়ে গেছে স্যার। এরপর পরিবেশের সঙ্গে সংগ্রাম, মানে সবাই সব রকম পরিবেশে কিন্তু বেঁচে থাকতে পারে না, তারা পরিবেশের সঙ্গেও সংগ্রাম করতে হবে। কোনো পরিবেশের সঙ্গে সংগ্রাম না করলে তার অস্তিত্ব টিকে থাকবে না। ক্লিয়ার? যেমন প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে, মারাত্মক তুষার ঝড়, এছাড়া প্রখর উষ্ণতা মরুভূমিতে, এই সমস্ত কিছু, খরা, বন্যা, বৃষ্টি, এই সমস্ত কিছুর সঙ্গে দাবানল অর্থাৎ ভূমিকম্প, ঠিক আছে, এই সমস্ত কিছুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকাকে আমরা বলছি পরিবেশের সঙ্গে সংগ্রাম। ক্লিয়ার? এখন যারা এই সংগ্রামে জয়ী হবে, তার মানে কি? তাদের মধ্যে এমন কিছু নতুন বৈশিষ্ট্য ডেভেলপড হবে যার ফলে তারা এই আন্ত, তারপর অন্ত আর প্রকৃতির সঙ্গে সংগ্রামে জিতছে। এই যে নতুন বৈশিষ্ট্য, সেটাকেই আমরা কি বলছি? প্রকরণ বা ভেদ। এটাকেই আমরা কি বলছি? ভেদ বা প্রকরণ। অন্যদের থেকে একটু আলাদা, যার জন্য এরা জয় লাভ করছে। অন্ত, আন্ত আর পরিবেশের সঙ্গে যে সংগ্রাম, তাতে এরা জয়লাভ করছে। ক্লিয়ার? এটাকেই আমরা কি বলছি? প্রকরণ বা ভেদ। এই পার্থক্যটা এবার তাদের বংশানুসরণ হবে, মানে পরবর্তী প্রজন্মে সঞ্চার হবে। ক্লিয়ার? এরপর এই সঞ্চার হওয়ার পর প্রকৃতি তাদেরকে কি করবে? বেছে নেবে। প্রকৃতি তাদেরকে বেছে নেবে। এটাকেই আমরা বলছি প্রাকৃতিক নির্বাচন। অর্থাৎ প্রথমে প্রচুর বংশবৃদ্ধি, এর জন্য খাদ্য এবং বাসস্থানের সমস্যা, তারপর তাদের মধ্যে মানে অস্তিত্বের জন্য সংগ্রামে কি হবে? নিজেদের মধ্যে, অন্য প্রাণীদের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম হবে। যারা যারা জয়যুক্ত হবে, ক্লিয়ার হলো, তাদের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য দেখা যাবে। এটাকে আমরা কি বলছি? ভেদ বা প্রকরণ। এই প্রকরণ এবার বংশ পরম্পরায় চলতে থাকবে, তারা পৃথিবীতে টিকে থাকবে। অর্থাৎ প্রকৃতি তাদেরকে বেছে নেবে। প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন, মানে যারা যোগ্য তারাই পৃথিবীতে থাকবে। তাই তুমি নিজেকে যোগ্য করে তোলো, তাহলেই আমাদের অস্তিত্ব বেঁচে থাকবে। ক্লিয়ার? এরপর যখনই প্রকৃতি বেছে নেবে, তখন নতুন প্রজাতির উৎপত্তি হবে। কি বললাম? যখন প্রকৃতি বেছে নেবে, সেটা নতুন প্রজাতির উৎপত্তি করবে, অর্থাৎ অরিজিন অফ নিউ স্পিসিস। তাহলে প্রথমে কি ছিল? অত্যাধিক বংশবৃদ্ধি, তারপর বাসস্থান ও খাবার, এর জন্য অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রামে কি রয়েছে? অন্ত, আন্ত, পরিবেশ। যারা জিতবে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে প্রকরণ বা ভেদ। এই প্রকরণ বা ভেদের জন্য প্রকৃতি তাদেরকে কি করবে? বেছে নেবে। প্রাকৃতিক নির্বাচনবাদ, প্রকৃতি বেছে নিল, এর ফলে যে নতুন প্রজাতির সৃষ্টি হলো, সেটা ধারাবাহিকভাবে পৃথিবীতে তাদের অস্তিত্ব বজায় করবে এবং আগামী দিনেও তাদেরকে কিন্তু এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং পরিবর্তন হতে থাকবে। ক্লিয়ার? আমি বলছি না, ডারউইন বলে গেছেন। ক্লিয়ার হলো? আমরা ধীরে ধীরে বিষয়টা একটু ভেতর থেকে পড়ে নিই। বাইরেটা আমরা বুঝে নিয়েছি স্যার, জাস্ট একবার বলে দিন তাহলেই হবে। দেখো, সমস্ত জীবের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রজনন দ্বারা
অত্যাধিক হারে বংশধর সৃষ্টি করা, মানে নিজের বংশ বৃদ্ধি করা। ক্লিয়ার হলো? এটা জাস্ট একটা সাধারণ বৈশিষ্ট্য আমাদের সকল প্রাণীর, এতটুকু ক্লিয়ার। জীবের সংখ্যা বৃদ্ধি সাধারণত জ্যামিতিক হারে ঘটে থাকে। যেমন হাতি অত্যন্ত ধীরে বংশবৃদ্ধি করে, তাহলেও 90 বছরের জীবনকালে প্রায়, এটা 6টি হবে, চটি নয়, 6টি, 6টি আপত্য সৃষ্টি করে। অর্থাৎ 90 বছরের জীবনকালে প্রায় 6টি আপত্য সৃষ্টি করে। এই হিসেবে একজোড়া হাতি থেকে 750 বছরে প্রায়, একজোড়া হাতি থেকে 750 বছরে প্রায় 19 মিলিয়ন হাতি সৃষ্টি হয়। 750 বছরে 19 মিলিয়ন হাতি সৃষ্টি হয়। আর 90 বছরের জীবনকালে একটি হাতি 6টি আপত্য সৃষ্টি করে। আবার একটি ঝিনুক এক বছরে প্রায় 6 মিলিয়ন ডিম্বাণু তৈরি করে। 6 মিলিয়ন ডিম্বাণু তৈরি হয়। এরপর এত বংশবৃদ্ধি হলে কি সমস্যা হবে? দেখো, জীবের সংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্যের পরিমাণ এবং বাসস্থান সীমিত। এটা হলো সীমিত খাদ্য ও বাসস্থান। এর ফলে কি হবে? বেঁচে থাকার জন্য তাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। এই সংগ্রাম বা প্রতিযোগিতা 3 প্রকার। ক্লিয়ার? এক, অন্ত, আমরা বুঝে গেছি, নিজেদের প্রজাতির মধ্যে যে সংগ্রাম তাকেই আমরা বলবো অন্তঃপ্রজাতি সংগ্রাম। স্যার ক্লিয়ার? যেমন এক টুকরো খাবারের জন্য অনেকগুলো কাকের মধ্যে লড়াই, এটা নিজেদের মধ্যে। এরপর আন্ত কি? 2 বা তার বেশি প্রজাতির মধ্যে যখন সংগ্রাম হবে তখন তাকে আমরা কি বলবো? আন্তঃপ্রজাতি সংগ্রাম। যেমন ব্যাঙ কীটপতঙ্গ খায়, আবার সাপ ব্যাঙকে খায়। এভাবে বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে জীবন সংগ্রাম অনবরত চলতেই থাকে। এছাড়া পরিবেশের সঙ্গেও সংগ্রাম করতে হয়। যেমন খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক তুষার, আগ্নেয়গিরির আগ্নেয়োৎপাত, ভূমিকম্প, এই সব থেকেও কিন্তু প্রাণীদেরকে বাঁচতে হয়। অর্থাৎ পরিবেশের সঙ্গে সংগ্রাম। ক্লিয়ার? এরপর নিজের অস্তিত্ব টিকে রাখতে গেলে এই 3টি সংগ্রামের মধ্যে দিয়ে তাকে যেতে হবে, মানে জয় হতে হবে। এরপর প্রকরণ। দেখো, ডারউইনের মতে পৃথিবীতে 2টি জীব অবিকল একই হতে পারে না। 2টো জীব সেম হতে পারে না, তাদের মধ্যে কিছু পার্থক্য থাকবেই। এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। জীব 2টি মধ্যে পরিলক্ষিত এই ধরনের পার্থক্যকেই কি বলবে? ভেদ বা প্রকরণ বলে। অর্থাৎ 2টি জীবের মধ্যে যে পার্থক্য তাকে আমরা বলি ভেদ বা প্রকরণ। অনুকূল ভেদ অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে জীবকে সহায়তা করে, মানে পরিবেশের সঙ্গে বেঁচে থাকার জন্য এই ভেদ সাহায্য করে। ডারউইনের মতে দেখো, এই যে 3টি সংগ্রাম রয়েছে, এই অনবরত 3টি সংগ্রামের ফলে জীবদেহে প্রকরণের সৃষ্টি হয়। একটু আগেই বলেছি, এই 3টি সংগ্রামে যে জয়ী হবে তার মধ্যে কিছু পার্থক্য থাকবে। এই পার্থক্যটাই ভেদ, এর ফলেই তাকে প্রকৃতি বেছে নেবে। জীবদেহে প্রকরণের সৃষ্টি হয়, যা জননকালে আপত্যের দেহে সঞ্চারিত হয়। মানে যে পার্থক্যর জন্য তারা জয়ী হলো এবং তার যখন জনন ক্রিয়া সম্পূর্ণ হবে, তার এই বৈশিষ্ট্যটা পরবর্তী আপত্যে সঞ্চারিত হবে। স্যার একদম জল। এরপর
পরে এটি জীবের বৈশিষ্ট্য রূপে প্রকাশ পায়, তখন এটা জীবের বৈশিষ্ট্য রূপে প্রকাশ পায়। ডারউইনের মতে এইভাবে জীব দেহে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নতুন প্রজাতির জীব বা নতুন প্রজাতির প্রাণী উদ্ভবে সাহায্য করে। ক্লিয়ার? এরপর এত কিছু হওয়ার পর এবার প্রকৃতি তাকে বেছে নেবে, মানে সে প্রকৃতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে। অস্তিত্বের জন্য সংগ্রামের সময় যে সমস্ত প্রকরণের মধ্যে কেবলমাত্র জীবন সংগ্রামের পক্ষে সাহায্যকারী বা সহায়ক প্রকরণযুক্ত জীবগুলি পৃথিবীতে বেঁচে থাকে। তাহলে অস্তিত্বের জন্য সংগ্রামের সময় যে সমস্ত প্রকরণের মধ্যে কেবলমাত্র জীবন সংগ্রামের পক্ষে যে বৈশিষ্ট্যগুলো সাহায্য করছে এবং সেই বৈশিষ্ট্যগুলো যে জীবের মধ্যে আছে সেই জীবটাই পৃথিবীতে বেঁচে থাকবে, বাকিরা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। তিনি এই নির্বাচনকে প্রাকৃতিক নির্বাচন বলে অভিহিত করেন। অনুকূল প্রকরণযুক্ত যেসব জীবগুলো প্রকৃতিতে নির্বাচিত হয় তারাই টিকে থাকে ও তাদেরই উদ্বর্তন হয়, তারাই এই পৃথিবীতে থেকে যায়। একেই বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার কি বলেছেন? যোগ্যতমের উদ্বর্তন। ক্লিয়ার? হারবার্ট স্পেন্সার। এরপর এর ফলে কি হবে? আগের থেকে অর্থাৎ যারা জীবন সংগ্রামে হেরে গেছে তাদের থেকে যারা জয়ী হয়েছে তারা আলাদা, অর্থাৎ নতুন প্রজাতির সৃষ্টি হলো। দীর্ঘ ভৌগোলিক সময়কালে কোনো একটি জীবের প্রজাতির ক্ষেত্রে প্রকরণগুলি বংশানুক্রমে সঞ্চারিত হয়ে ক্রমশ তার পূর্বপুরুষ থেকে আলাদা হয়ে যায়, যেমন জিরাফ। এভাবে সুদীর্ঘ সময়কালে পূর্বপুরুষ থেকে পৃথক ও অধিক অভিযোজিত জীবকে নতুন প্রজাতি বলে গণ্য করা হবে। অর্থাৎ যেমন ঘোড়া হয়েছে, আগে ছোট ছিল আর এখন অনেক বড়। আশা করছি বিষয়টা ক্লিয়ার। একবার রিভাইজ করে নিই। প্রথমে কি ছিল? একদম বংশবৃদ্ধি, খাবার ও বাসস্থানের অভাব মানে সীমিত, তারপর নিজেদের মধ্যে সংগ্রাম, অন্য প্রাণীর সঙ্গে সংগ্রাম এবং প্রকৃতির সঙ্গে সংগ্রাম। যারা জিতবে তাদের মধ্যে কিছু পার্থক্য থাকবে, এই পার্থক্যই ভেদ, এবং এই ভেদ কী হবে? পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে এবং তারা প্রকৃতির দ্বারা নির্বাচিত হবে। হারবার্ট স্পেন্সার এটাকেই কি বলেছে? যোগ্যতমের উদ্বর্তন। আর এই যে ধীরে 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 পূর্বপুরুষ থেকে তারা আলাদা হয়ে গেল, অর্থাৎ এটাই নতুন প্রজাতির উৎপত্তি হলো। ক্লিয়ার? এরপর ডারউইনের যে উদাহরণ সেটা বুঝতে গেলে একটু আমাদের ছবির সাহায্য নিতে হবে, ভালো করে বুঝবে। ডারউইন জিরাফের ক্ষেত্রে কি বলেছে আর ল্যামার্ক জিরাফের ক্ষেত্রে কি বলেছে। ল্যামার্কের তথ্য আমরা অলরেডি বুঝে গেছি। এখন ল্যামার্কের সঙ্গে ডারউইনের মতবাদের কি পার্থক্য রয়েছে দেখো। ডারউইন বলছেন যে আগে এই ছোট সাইজের জিরাফ ছিল, অর্থাৎ যাদের অগ্রপদ এবং নেক অর্থাৎ গলা বেশি উঁচু ছিল না, এবং এমন জিরাফও ছিল যাদের গলা লম্বা ছিল এবং অগ্রপদও লম্বা। এখন যখন এই নিচু জায়গায় ভালো করে দেখবে, এই অংশে যখন খাবার রয়েছে তখন এরাও খেতে পাচ্ছে, এরাও খেতে পাচ্ছে এবং এরাও খেতে পাচ্ছে, সবাই এক্সিস্ট করবে, খেতে পাবে। আস্তে আস্তে কি হবে? খাবার, এই অংশের খাবার শেষ হয়ে যাবে। তখন এই যারা নিচু অর্থাৎ যারা ছোট তারা কিন্তু খেতে পারবে না। এরপর কি হবে? যারা এখানটা একটু ভালো করে দেখো, এই যে নিচু যে
আস্তে আস্তে কিন্তু এই নিচু গলার দেখো জিরাফ কমে গেল, এখানে আর একজন রয়েছে। আর যারা উঁচু গলার তারা কিন্তু এই অংশের খাবার খেতে পাচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ এখানে আস্তে আস্তে কি হচ্ছে, এই নিচু গলার যে জিরাফ সেটা কমে যাচ্ছে। এখানে দেখো যারা লম্বা গলা এবং অগ্রপদ যাদের লম্বা তারাই প্রকৃতিতে রয়েছে, আর নিচু গলা একটাও নেই। অর্থাৎ কি হলো বিষয়টা দেখো দেখো অর্থাৎ এই অবস্থা থেকে এই যে লম্বা গলার জিরাফগুলো প্রকৃতিতে রয়ে গেল, আর এই ছোট আকারের জিরাফ খেতে না পেয়ে প্রকৃতি থেকে অবলুপ্ত হয়ে গেল। এটাই বলেছে ডারউইন। কি ছোটও ছিল লম্বাও ছিল, কিন্তু এই ছোট গলার জিরাফগুলো প্রকৃতিতে সংগ্রাম করে জয়ী হতে পারেনি, তাই প্রকৃতি তাদের সিলেক্টও করেনি, অর্থাৎ তাদের প্রাকৃতিক নির্বাচন হয়নি। আর যারা লম্বা ছিল তাদের প্রকৃতি সিলেক্ট করেছে, অর্থাৎ তারা প্রকৃতিতে রয়ে গেছে। এটাই ডারউইনের মতবাদ। তোমরা অবশ্যই এই অংশটা একটু দেখে নেবে, যেটা বললাম সেটাই লেখা রয়েছে, একবার পড়ে নাও তাহলেই হবে। স্ক্রিনশট নিতে পারো, তাহলেই তোমাদের একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ডারউইন আর ল্যামার্কের পার্থক্য কিন্তু এখানেই। ল্যামার্ক বলেছে আস্তে 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 লম্বা হয়েছে, আর ডারউইন বলেছে ছোটও ছিল বড়ও ছিল। ছোটগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে, আর বড়গুলো রয়ে গেছে জিরাফের ক্ষেত্রে। এরপর কি রয়েছে, ডারউইনবাদের সীমাবদ্ধতা, অর্থাৎ তার বক্তব্য এবং ব্যাখ্যার মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল, মানে কিছু গণ্ডি ছিল। দেখো, যেমন তিনি প্রকরণের উৎপত্তি সম্পর্কে কথা বলেছেন, কিন্তু তার ব্যাখ্যা দেননি। আর এই যে প্রকরণের উৎপত্তি হয়েছে এবং সেটা বংশ পরম্পরায় সঞ্চারণও ঘটেছে, এই সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি, অর্থাৎ এখানে তার সীমাবদ্ধতা ছিল। ক্লিয়ার? তিনি প্রকরণের উৎপত্তির কথা বলেন এবং সেটা বংশ পরম্পরায় সঞ্চার হবে, এই কথাটা তিনি বলেছেন, কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি। ক্লিয়ার? নেক্সট, ডারউইন কেবলমাত্র যোগ্যতমের উদ্বর্তন নিয়েই ভেবেছিলেন, কিন্তু এই যোগ্যতমের যে আবির্ভাব তা নিয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি, যে এই যোগ্যতমের আবির্ভাব কি করে হলো বা তারা কিভাবে এলো। মানে এই ছোট জিরাফ আর এই বড় জিরাফ কিভাবে এলো, কিভাবে তাদের আবির্ভাব হলো, এই বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ক্লিয়ার? এরপর কি রয়েছে, কি বলা হয়েছে, কেবলমাত্র বেঁচে থাকার পক্ষে অনুপযুক্ত প্রাণীরাই প্রজননে কম সক্ষম হয় না বা মারা গিয়ে অবলুপ্ত বা লুপ্ত হয় না। অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, যেমন বন্যা বা ভূমিকম্প, যোগ্যতম প্রাণীরাও বা জীবরাও মারা যায়। অর্থাৎ জীবের মৃত্যুতে অনেক সময় প্রাকৃতিক নির্বাচন কার্যকারী হয় না। প্রাকৃতিক নির্বাচন অনেক সময় কার্যকারী হয় না। তার কারণ এখানে ডারউইন কি বলেছে, প্রকৃতি বেছে নেয় যারা যোগ্য, কিন্তু এখানে আমরা কি দেখছি, যে বেঁচে থাকার জন্য যারা উপযুক্ত, কিন্তু বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, যেমন বন্যা, ভূমিকম্প, এই সমস্ত কারণে যোগ্যতম জীবেরাও মারা যায়। এর মানে কি, প্রকৃতি বা প্রাকৃতিক নির্বাচন এদের ক্ষেত্রে কার্যকারী হয় না। ক্লিয়ার? এরপর, অভিব্যক্তির অন্যতম মূল উৎস হল মিউটেশন বা পরিব্যাপ্তি। কি বললাম, অভিব্যক্তির অন্যতম মূল উৎস হল মিউটেশন।
অভিব্যক্তিতে বা অভিব্যক্তিতে যে যেটা বলো মিউটেশনের গুরুত্ব তিনি অনুধাবন করতে পারেননি। অভিব্যক্তিতে মিউটেশনের গুরুত্ব তিনি অনুধাবন করতে পারেননি। আকস্মিক ঘটা এই পরিবর্তনগুলিকে ডারউইন প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন। কি বলেছেন? আকস্মিক ঘটা এই পরিবর্তনগুলোকে ডারউইন প্রকৃতির খেলা বলেছেন। একবার রিভাইজ অবশ্যই করতে হবে। দেখো, প্রথমত প্রকরণ, তার উৎপত্তি এবং তার বংশানুক্রমিক যে সঞ্চার, এর ব্যাখ্যা দেননি। এছাড়া তিনি যোগ্যতমের আবির্ভাব কি করে হলো তার ব্যাখ্যা দেননি। এরপর যারা যোগ্য তারাও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মারা যায়। এর মানে কি? প্রাকৃতিক নির্বাচন অনেক সময় কার্যকারী হয় না। আর এখানে কি রয়েছে? অভিব্যক্তির জন্য বা অভিব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কি হলো? মিউটেশন। কিন্তু তিনি এই মিউটেশনের গুরুত্ব অনুধাবন করতে পারেননি। আকস্মিক ঘটা এই পরিবর্তনগুলিকে ডারউইন প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন। ক্লিয়ার? এরপর এই অংশটা একটু মন দিয়ে শুনবে। কি? ডারউইন যখন তার বই প্রকাশ করলো ঠিক তার আগে 1 জুলাই 1858 বিজ্ঞানী অ্যালফ্রেড রাসেল ওয়ালেস এর সঙ্গে একত্রে অরিজিন অফ স্পিসিস নামক একটি রচনায় তাদের অভিব্যক্তির ধারণা প্রকাশিত হয়। অর্থাৎ ডারউইনের বই প্রকাশের আগে ডারউইন এবং ওয়ালেস একত্রিতভাবে অরিজিন অফ স্পিসিস নামক একটি রচনায় তাদের অভিব্যক্তির ধারণা প্রকাশিত করে, অর্থাৎ দুজনের। এই জন্য বর্তমানে অনেকে মনে করেন ওয়ালেসেরও ডারউইনবাদে সমান ভূমিকা ছিল। তাহলে বর্তমানে অনেকেই মনে করেন যে ডারউইনবাদে ওয়ালেসেরও ভূমিকা রয়েছে, মানে সমান ভূমিকা রয়েছে। ক্লিয়ার? এরপর প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? দেখো, একটু ধীরে ধীরে পড়ব যাতে আমাদের একবারেই হয়ে যায়। যে প্রাকৃতিক পদ্ধতিতে দীর্ঘ ভৌগোলিক সময়কাল ধরে, মানে অনেক সময়কাল ধরে, যে প্রাকৃতিক পদ্ধতিতে, এতটুকু ক্লিয়ার হলো, দীর্ঘ ভৌগোলিক সময়কাল ধরে। এরপর অনুকূল প্রকরণযুক্ত জীবগুলি বেঁচে থাকতে ও অস্তিত্ব রক্ষা করতে সক্ষম হয় এবং প্রজনন দ্বারা নতুন প্রজাতির সৃষ্টি করে তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। অনুকূল প্রকরণযুক্ত, অনুকূল মানে এই পরিবেশে বেঁচে থাকার জন্য অনুকূল। অনুকূল প্রকরণযুক্ত জীবগুলি কি কি করে? বেঁচে থাকে এবং তাদের অস্তিত্ব রক্ষা করে। এর জন্য কি প্রয়োজন? প্রজনন দরকার। এই প্রজনন দ্বারা তারা কি করে? নতুন প্রজাতির সৃষ্টি করে। একেই প্রাকৃতিক নির্বাচন বলে। যে প্রাকৃতিক পদ্ধতিতে দীর্ঘ ভৌগোলিক সময়কাল ধরে অনুকূল প্রকরণযুক্ত জীবগুলি বেঁচে থাকতে অস্তিত্ব রক্ষা করতে সক্ষম হয় এবং প্রজনন দ্বারা নতুন প্রজাতির সৃষ্টি করে তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। জল। এরপর ভালো করে দেখবে, পাতা পোকা, কাঠি পোকা প্রভৃতি প্রাণীর বর্ণ ও দেহের আকৃতি পাতা ও কাঠির মতো হয়। মানে এরা যদি পাতায় থাকে তুমি বুঝতে পারবে না যেটা পোকা না পাতা, এটা কাঠি না পোকা, বোঝা যায় না। কেমোফ্লাজ বলে, মানে এরা অনেকটাই প্রকৃতির সঙ্গে মিশে যায়। পাতা পোকা যে সমস্ত পোকাগুলোকে পাতার মতো দেখতে, কাঠি পোকা যে সমস্ত পোকাকে কাঠির মতো দেখতে। এরা যদি গাছের ডালে বা পাতায় বসে থাকে আমরা বুঝতেই পারবো না যে এটা পোকা না পাতা, পোকা না কাঠি।
এটাকে আমরা কি বলি? কেমোফ্লাজ। দেখো এই কেমোফ্লাজ যুক্ত যে প্রাণীগুলো, এরা এটাকে কি জন্য করে? আত্মরক্ষার জন্য এবং পরিবেশে টিকে থাকার জন্য। ক্লিয়ার? দেখো, যা তাদের আত্মরক্ষায় সাহায্য করে, বেঁচে থাকার জন্য তাদের এইরূপ অভিযোজন হয় ও তাদের প্রাকৃতিক নির্বাচন ঘটে। ক্লিয়ার? অবশ্যই ছবি দেখে নাও যে পাতা না পোকা বা কাঠি না পোকা, এই সমস্ত কিন্তু কিছু ছবি দেখতে হবে, তাহলে বিষয়টা আমরা বুঝে যাব যে কোনটাকে আমি এখানে আইডেন্টিফাই করছি। এই রকম অভিযোজন কেন হয়েছে? যাতে তারা প্রকৃতিতে বেঁচে থাকতে পারে। ক্লিয়ার? এরপর নয়া ডারউইনবাদ। দেখো, ডারউইনবাদ এই অংশটা একটু নামগুলো মনে রাখতে হবে, আর এই অংশটা এইখান থেকে এইটা, এইটুকুনি মনে রাখতে পারলেই তোমাদের নয়া ডারউইনবাদ হয়ে যাবে। দ্য ভিশ, গোল্ডেন স্মিথ, হলডেন আর ডব চ্যাঙ্কি প্রমুখ বিজ্ঞানীরা আণবিক জীববিদ্যা, বাস্তুবিদ্যা আর জেনেটিক্স প্রভৃতি, এগুলো সবই কি? আধুনিক জীববিজ্ঞানের আলোতে ডারউইনবাদ ব্যাখ্যা করেন। এই সমস্ত বিজ্ঞানীরা জীবনবিজ্ঞানের এই আধুনিক জীবনবিজ্ঞানের আলোতে ডারউইনবাদকে ব্যাখ্যা করেন। একেই আমরা বলছি নয়া ডারউইনবাদ। এবার এই আধুনিক জীবনবিজ্ঞানের আলো বলতে কি কি? আণবিক জীববিদ্যা, জেনেটিক্স আর বাস্তুবিদ্যা, এর আলোতে ডারউইনবাদ ব্যাখ্যা করেন। কারা? এই নামগুলো মনে রাখবে, ব্যাস, তাহলেই আমাদের হয়ে যাবে নয়া ডারউইনবাদ কাকে বলে। এই মতবাদ অনুযায়ী এই যে প্রকরণ, এর উৎস কি? পরিব্যক্তি। কি? পরিব্যক্তি। ক্লিয়ার? আশা করছি আমাদের ডারউইনবাদ পুরোপুরি ক্লিয়ার। এরপর দেখো কিছু প্রশ্ন রয়েছে। ল্যামার্ক আর ডারউইনবাদের মধ্যে পার্থক্য অনেক সময় পরীক্ষায় আসে। দেখো, প্রথমত আমরা কি জানি? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ক্লিয়ার? আর এখানে প্রাকৃতিক নির্বাচন, স্যার হয়ে গেছে। ল্যামার্ক জীবন সংগ্রামের কথা বলেনি, আর ডারউইন জীবন সংগ্রামের কথা বলেছে, হয়ে গেল। ল্যামার্ক নিষ্ক্রিয় অঙ্গের ব্যাখ্যা দিয়েছিলেন, আর ডারউইন নিষ্ক্রিয় অঙ্গের ব্যাখ্যা দেননি। ক্লিয়ার? আর ল্যামার্ক অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের উপর জোর দেন, আর ডারউইন ব্যবহার আর অপব্যবহারের উপর জোর দেয়নি বা উল্লেখ করেনি। ক্লিয়ার? আশা করছি একবারেই হয়ে গেছে, যে এটার পড়তে লাগবে বা মনে করতে হবে এরকম বিষয় নয়, একবার দেখলেই হয়ে যাবে। এরপর দেখো, অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন কাকে বলে? আমরা অলরেডি এটা করে নিয়েছি, তাই এটা আবার পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। যার বইয়েতে যেটা সহজ সেই সংজ্ঞাটাই লিখবে। কোয়াসার্ভেট কি আমরা জানি, কোয়াসার্ভেট কি আমরা জানি। ওপারিন আর হ্যালডেন কি বলেছিল? যে জটিল জৈব যৌগগুলো একত্রিত হলো এবং সমুদ্রে এই পিউরিন, পিরিমিডিন, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো একত্রিত হয়ে যখন একটি কলয়েড কণা গঠন করলো, পর্দাবৃত এই কলয়েড কণাকেই আমরা কোয়াসার্ভেট বলি। ক্লিয়ার? এরপর এর মধ্যে যখন নগ্ন জিন প্রবেশ করলো তখন প্রোটোসেল তৈরি হয়েছে। এরপর দেখো নিউক্লিক অ্যাসিড কি? এই নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে মুক্ত নিউক্লিওটাইডগুলো একত্রিত হলো, পলিনিউক্লিওটাইড তৈরি করলো এবং সেখান থেকেই এই নিউক্লিক অ্যাসিড তৈরি হলো, যা আরএনএ প্রকৃতির বা নগ্ন জিন বলা হয়। যোগ্যতমের উদ্বর্তন একটু আগেই বলে দিয়েছি, জাস্ট একবার পড়ে নেবে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আর যোগ্যতমের বিবর্তন এই অংশটাও বলে দিয়েছি, যারা বাঁচবে আর যারা মরে যাবে অর্থাৎ অবলুপ্ত হয়ে যাবে, এই দুটো বিষয় রয়েছে এখানে। আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটাও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি।
এটা হচ্ছে ল্যামার্কের। ক্লিয়ার? আশা করছি আজকের ডারউইন তোমাদের ক্লিয়ার। আজকেই আশা করছি আমাদের অভিব্যক্তি অভিযোজন শেষ হয়ে যাবে, অর্থাৎ 4 দিন 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমাদের অভিব্যক্তি অভিযোজন শেষ। এখান থেকে যা প্রশ্ন আসবে আমরা পারবো, এমসিকিউ, এসিকিউ, 2 নম্বর 3 নম্বর যাই আসুক। ক্লিয়ার? একটু চেষ্টা করবে এঁকে উত্তরগুলো দেওয়ার, ব্যাস তাহলেই হবে। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।